বিষয় আমার রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় প্রতিরক্ষা হলে সেই বিষয়ে মাথা ঘামাবার জন্য বিশ্ববাসীর বসে থাকার কোনো দরকার নেই। কারণ তার যৌক্তিক কারণ আছে যে এমন সমস্ত রাষ্ট্র মাথা ঘামাচ্ছে যে তারা আসলে নিজেদের প্রতিরক্ষা কিভাবে পরিচালনা করছে, সেখানটাতেই কিন্তু দেখবার জায়গা আছে তাদের ডাবল স্ট্যান্ডার্ডের জায়গা। আমি কয়েকটি গ্লেরিং এক্সাম্পল দিব এবং সেখানটাতে প্রশ্ন তুলব আজকের এই আলোচনা সভা গোলটেবিল থেকে, যে সেখানটাতে আসলে আমরা কত নিষেধাজ্ঞা দেখতে পেয়েছি। প্রথমে আমি বলি ক্যানাডার কথা। খুব ভালো কথা, মানবাধিকার নিয়ে আপনাদের চিন্তা, দুঃখ, কষ্ট, বুক ফেটে যাচ্ছে সবকিছু নিয়ে। আমি কিন্তু কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনকে সাপোর্ট করছি না। মানবাধিকার লঙ্ঘন যদি কোথাও হয়ে থাকে, আমি ব্যক্তিগতভাবে এবং আমি মনে করি বাংলাদেশ রাষ্ট্র হিসেবেও কিন্তু মানবাধিকার লঙ্ঘনকে কখনোই সমর্থন করে না, আনলেস কোনো একটি জালিম সরকার ক্ষমতায় থাকে। আমরা যারা দেখেছি যে এমন একটি সরকার ক্ষমতায় রয়েছে যে সরকার নিজেই নিজেদের অপরাধীদের খুঁজে বের করে তাদের বিচারের ব্যবস্থা বা তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করতে পিছুপা হচ্ছে না। সুতরাং এখানটাতে ক্যানাডার মতো একটি রাষ্ট্র যারা খুনি বঙ্গবন্ধুর খুনিদেরকে জায়গা করে দেয়, যারা আন্তর্জাতিক অপরাধ করেছে, যে সমস্ত অপরাধের ইউনিভার্সাল জুরিসডিকশন রয়েছে, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, তারপরে গণহত্যা করেছে, তাদেরকে জামাই আদরে রাখছে, সে এমন একটি দেশ তারা হঠাৎ করে র্যাব ভালো না মন্দ সেই বিচার করে তার একটা নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে। সুতরাং র্যাব বা আমেরিকার কথা বলছি, যে ইউএসএ সেই জায়গাটিতে নিষেধাজ্ঞা দিচ্ছে এবং নিষেধাজ্ঞা কিন্তু আমাদের একজন প্রাক্তন প্রতিমন্ত্রীর প্রতিও হয়েছে। কথাটি হচ্ছে একজন প্রাক্তন প্রতিমন্ত্রী তিনি কি করেছেন সেটা বিচার করবার জন্য আমাদের আইন যথেষ্ট, আমাদের সংবিধান যথেষ্ট, রাজনৈতিক দলের আভ্যন্তরীণ নিয়ম কানুন সেটি যথেষ্ট। সেখানটাতে ক্যানাডা অথবা আমেরিকার এত উতলা হওয়ার কোনো কারণ আমি দেখি না। আমি এরপরে একটু এক্সাম্পল দিই, ইউএস আর্মির এক্সাম্পল দিই। ইউনাইটেড স্টেটস আমাদের বিশ্ব বিবেক হিসেবে দাঁড়িয়ে রয়েছে, আন্তর্জাতিকভাবে তারা একেবারে বিশ্বে যত বিবেকবান মানুষের মতো কাজ করে চলেছে। তো ইউএস আর্মি তারা যে কাজ করে, আমি তো র্যাবের কথা বলছি পরে, ইউএস আর্মি যে কাজগুলো করে আমরা সবাই জানি, আমরা কিন্তু আইসিসির অন্তর্ভুক্ত এবং আমরা জেনেভা কনভেনশন মেনে চলি এবং আমাদের আর্মি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জেনেভা কনভেনশনের নিয়ম কানুন মেনে তাদের বিচার আচার সবকিছু করে সেই মতোই আমরা কিন্তু যে কোনো যুদ্ধে আমরা যখন অংশগ্রহণ করি আমাদের আর্মি সেই আইন কানুনগুলো মেনে চলে। কিন্তু আপনারা কি জানেন ইউএস আর্মি প্রথমত হচ্ছে আমেরিকা আইসিসির মেম্বার হয়নি, একবার ওরা সিদ্ধান্ত নিয়েছিল আইসিসিতে ঢুকবে, যে এই সমস্ত আইন কানুন মানবে, পরে তাদের মনে হয়েছে না এখানে আমরা যাব না। কেন যাব না? তাদের বিশাল বড় সমস্যা হচ্ছে তাদের বাইল্যাটারাল একটা এগ্রিমেন্ট তাদের করতে হয়, বাইল্যাটারাল ইমিউনিটি এগ্রিমেন্ট। আমেরিকা যদি কোন রাষ্ট্রকে আর্মি বা মিলিটারি সাপোর্ট দেয়, সেই রাষ্ট্রকে তার সাথে চুক্তি করতে হয় যে তোমার আর্মি যদি কোনো অপরাধ করে আমরা তার বিচার করব না, আর আমাদের আর্মি যদি কোনো অপরাধ করে তাহলে তোমরা বিচার করবে না। এই যে বাইল্যাটারাল ইমিউনিটি এগ্রিমেন্ট, সেগুলো হচ্ছে ইউরোপের সাথে আছে অসংখ্য এবং ইরাকের সাথে হয়েছে, যেগুলো নিয়ে সারা বিশ্বের সমালোচনা ঝড় হয়ে চলছে। তার মানেটা কি হচ্ছে? সবার বেলায় আমি হচ্ছে বিবেক হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার আর্মি যখন রেপ করবে, আমার আর্মি যদি গণহত্যা করে, আমার আর্মি যদি ওয়ার ক্রাইমস করে, সেখানটাতে কিন্তু আমার আর্মির কোনো বিচার হবে না। আমরা বরং দেখেছি যুদ্ধে থাকাকালীন সময়ে আমেরিকান প্রশাসন দিনের পর দিন, বছর পর বছর ইউএস ফান্ডে এই সমস্ত আর্মি পরিবারের জন্য তারা অর্থ বরাদ্দ বাড়িয়েছে, তাদের বাজেট বাড়িয়েছে অস্ত্রের জন্য, যুদ্ধ যাতে আরো বেশি হয়। কিন্তু কিসের ভিত্তিতে? এই বাইল্যাটারাল ইমিউনিটি এগ্রিমেন্টের ভিত্তিতে। এই বাইল্যাটারাল ইমিউনিটি এগ্রিমেন্ট যে রাষ্ট্র করে এবং যাদের সাথে করা হয়, যেমন ইউরোপিয়ান কান্ট্রি, তারাও তো হচ্ছে আন্তর্জাতিকভাবে গণহত্যাকে সাপোর্ট করছে, আন্তর্জাতিকভাবে মানবতা বিরোধী অপরাধকে সাপোর্ট করছে, আন্তর্জাতিকভাবে যুদ্ধ অপরাধকে সাপোর্ট করছে, তাদের কিন্তু কোনো বিচার হচ্ছে না। চোখের সামনে দিয়ে আমরা দেখতে পাচ্ছি সমস্ত এগ্রিমেন্টের
কিনা। আমরা কাউকে দেখলাম না যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে যারা বায়ারম্যান ইন্টারন্যাশনাল ইমিউনিটি এগ্রিমেন্ট করেছে তাদেরকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বা খোদ আমেরিকা নিজেই নিজেদের আর্মিদেরকে নিষেধাজ্ঞা দিয়ে বললো তোমরা খারাপ কাজ করেছো আর আমেরিকা ফেরত আসতে পারবে না। আমরা কিন্তু এই নিষেধাজ্ঞা দেখলাম না। সুতরাং রাজনীতিটা আসলে অনেক বড় জায়গায় হচ্ছে। আমি ইরাকের কথায় আসতে চাই। ইরাকে আল-গারিব ক্যাম্পে কি হয়েছে, সেখানটাতে আমেরিকার মতো একটি রাষ্ট্র কি নির্লজ্জভাবে নির্যাতন চালিয়েছে মানুষের উপরে, সেই ভিডিও তো তাদের ভেতর থেকেই বেরিয়েছে। বিশ্ব তো দেখেছে, তাদের ক্যাম্প থেকেই বের হচ্ছে আল-গারিব ক্যাম্পে যে ধরনের নির্যাতন চলেছে, গণহত্যা চলেছে। নির্যাতন মানে আমরা আজকে হিটলারকে গালি দিয়ে কথায় কথায় আমরা নাজি বাহিনীর যে ভয়াবহতা নৃশংসতা নিয়ে কথা বলি, কিন্তু আজকের বিশ্বেও যে আমেরিকার মতো রাষ্ট্র এই নাজি বাহিনীর মতো নৃশংসতা চালিয়ে যাচ্ছে, হিটলারের মতো নৃশংসতা চালিয়ে যাচ্ছে, তার জন্য কি আমরা নুরেনবার্গ ট্রায়াল হতে দেখছি? আমরা কি কোথাও দেখছি তাদের সেই বিচার হতে? আল-গারিব ক্যাম্পে যে নির্যাতিতরা রয়েছে তাদের মানবাধিকার নিয়ে আমরা চিন্তা করি না? আন্তর্জাতিক বিশ্বে এটা নিয়ে আলোচনা হয় না? ইউএন এর রেজলিউশন উঠে না কিসের জন্য? যে আমরা বরাদ্দ করি আমেরিকাকে বের করে দিই, কিভাবে করবে ইউএন? 22% ফাইন্যান্স আসে আমেরিকা থেকে। আফগানিস্তানের কথাই যদি আমরা বলি, সেখানেও কিন্তু দেখবো আজকে ইউএস এর মতো একটি কান্ট্রি যে ধরনের নির্যাতন চালিয়েছে। বাগাম এয়ারবেসে যে ক্যাম্প করা হয়েছে আফগানিস্তানে, কাবুলে, জালালাবাদে, আসাদাবাদে, কাহিনী সেই একই আল-গারিবের মতো। ইচ্ছা মতো মারপিট করা হচ্ছে, ইচ্ছা মতো অত্যাচার করা হচ্ছে, ধর্ষণ চলছে, এবং ধর্ষণ সেখানে নারী পুরুষ কিছুই নেই, মানে শিশুদের থেকে শুরু করে বলাৎকার থেকে শুরু করে সবকিছুই করছে। এবং বিশ্ব মানবতা সেখানটাতে কি করছে আমি জানি না, না আমেরিকার বিবেক লড়ছে, না বিশ্বের বিবেক সেখানটাতে লড়তে আমরা দেখছি। আমরা তাদেরকে দেখি না যে এই সমস্ত অপরাধ যারা করছে তাদেরকে কোনো রাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে। আচ্ছা একটু ঘুরে তাকাই, ইউরোপ তো দেখলাম, আমেরিকাও দেখলাম, সবই দেখছি। আমরা একটু অস্ট্রেলিয়ার দিকেও তাকাই। কথা তো বড় বড় সবাই বলে, মানবতার তো সবাই এক একজন ফেরিয়ালা হয়ে ঘুরছে। অস্ট্রেলিয়ার রিফিউজি ক্যাম্পে যদি বলি, নাউরু এবং মানুষ ক্যাম্প পাপুয়া নিউ গিনিতে, এই দুই ক্যাম্পে রিফিউজিদেরকে যে অবস্থায় রাখা হয়েছে, বিশ্ববাসী 2016 সালে পাপুয়া নিউ গিনির হাইকোর্ট যে রায় দিয়েছে নাসির কেসে, সেখানটাতে বলেছে যে এই ক্যাম্পে যে চিত্র ভেসে উঠেছে, মানে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কনসেন্ট্রেশন ক্যাম্পের থেকে কোনোভাবেই আলাদা নয়। তাদের চামড়া তুলে ফেলা হচ্ছে রিফিউজিদেরকে, এবং এখানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, রিফিউজি হারিয়ে যাচ্ছে, রিফিউজি নিখোঁজ হয়ে যাচ্ছে, কাস্টোডিয়াল ডেথ হচ্ছে। কই কেউ তো এই সমস্ত কিছুর জন্য অস্ট্রেলিয়ার কোনো ফোর্সকে, অস্ট্রেলিয়ার কোনো অথরিটিকে কোনো দেশে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। এক্সাম্পলগুলো দিলাম আসলে কষ্ট থেকে। আমি যে কথাটি বলে শেষ করছি, আমার উদ্দেশ্য এটি বলবার নয় যে র্যাবের সমস্ত কাজই ভালো, আবার সমস্ত কাজই খারাপ। প্রত্যেকটি জায়গায় স্খলন হতেই পারে, যেখানটাতে আইন ভঙ্গ হতেই পারে, সেখানটাতে আইন ভঙ্গ হলে সেটির বিচার হওয়ার একটা সিস্টেম প্রত্যেকটি রাষ্ট্রের, আমাদের রাষ্ট্রের নিজস্ব আইনেই কিন্তু সেটা সম্ভব হয়েছে এবং সেইটি করা হয়। এখানটাতে আমাদের রাষ্ট্রের ভেতরে আইন শৃঙ্খলা বাহিনী যখনই কোনো কিছু আইন ভঙ্গ করছে, সেখানে বিচারের একটি ব্যবস্থা রয়েছে। এটি আভ্যন্তরীণ আমাদের একটি ব্যবস্থা, যেটি দিয়ে শুরু করেছিলাম। প্রতিরক্ষা আমার রাষ্ট্রের আভ্যন্তরীণ একটি বিষয়। আমার রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় নিয়ে যখন বিশ্ববাসী অযৌক্তিকভাবে উতলা হবে, তখন আমারও যৌক্তিকভাবে প্রশ্ন তোলার জায়গা রয়েছে যে আপনারা কারা? আপনারা আমাদের দিকে একটি আঙ্গুল দেখানোর সময় খেয়াল করেছেন কি 3টি আঙ্গুল আপনাদের দিকে তাকিয়ে রয়েছে? আসুন না, আমরা যদি মানবাধিকার রক্ষা করার জন্য সত্যিকার অর্থে আমরা চাই, তাহলে কিন্তু সবাইকে ইকুয়ালিটি প্রিন্সিপাল, সফরেন ইকুয়ালিটি মেনে আন্তর্জাতিক রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে যদি ওই মোড়লকে মেনে গ্রাম্য সালিশ
এর মতো তালগাছ আমার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ না পর্যন্ত বিচার হবে না, এই কথা বলে বাংলাদেশকে কর্নার করবার চেষ্টা করা হয় এমন একটি রাষ্ট্রকে, যখন নাকি আমরা পাগলের মতো উদ্যম ঘোড়ার মতো ছুটে চলেছি উন্নয়নের পথে, তখন তো আমাদেরকে মনে হয় রাজনীতিটা আসলে আন্তর্জাতিকভাবে খুব খারাপ জায়গায় এবং উদ্দেশ্য প্রণোদিত। এবং সেই সাথে ধিক্কার জানায়, ঘেন্না জানায় সেই সমস্ত দেশীয় রাজনৈতিক দলকে। রাজনৈতিকভাবেই শুধু নয়, সামাজিক কিছু অর্গানাইজেশন রয়েছে যারা আমার দেশে বসে আমার দেশের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে বিশ্ববাসীকে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করবার জন্য উৎসাহ প্রদান করছে, তাদেরকেও ধিক্কার জানাই। সকলকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা প্রায় আলোচনার শেষ দিকে। আমি একটি তথ্য জানাতে চাই আমাদের প্রধান আলোচককে। আমরা 2018 সালে কানাডা হাই কমিশন থেকে